বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়তি আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া কোর্সের নতুন শিল্পায়িত দেশ হিসাবে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধরন ও টাইগার অর্থনীতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো, দক্ষিণ কোরিয়ার একটি ম্যাপ এখানে দেওয়া হয়েছে। ম্যাপের স্থির চিত্র। দক্ষিণ কোরিয়ার উপরে আছে উত্তর কোরিয়া, নিচে জাপান, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আইনসভার নাম জাতীয় পরিষদ। এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান দুজনে কিন্তু প্রেসিডেন্ট। তোমরা লক্ষ্য করো যে এখানে দক্ষিণ কোরিয়া যেহেতু একটি শিল্প সমৃদ্ধ রাষ্ট্র, তাই দক্ষিণ কোরিয়ার ম্যাপে বিভিন্ন অঞ্চলের ছবি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া রুট লেভেল পর্যন্ত তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কিন্তু এই শিল্প কলকারখানা স্থাপন করেছে এবং তাদের সার্বিক উন্নয়ন সাধন করেছে এবং তাদের দেশের জনগণকে প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে এবং শিক্ষাক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করে জনগণকে মূলত প্রযুক্তি নির্ভর শিক্ষা দিয়ে তারা এসব শিল্প কলকারখানায় কাজে লাগিয়েছে এবং প্রয়োজনের বেশি জনসংখ্যাকে তারা বিদেশে রপ্তানি করে তাদের দিয়ে আবার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এভাবেই মূলত আম, দক্ষিণ কোরিয়া অনেক উন্নতি সাধন করেছে। উন্নতি সাধনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই শিল্প কলকারখানা। নতুন শিল্পায়িত দেশ হিসাবে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধরন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মাধ্যমে কোরিয়া উপদ্বীপটি স্বাধীনতা অর্জন করে এবং দুইটি স্বাধীন দেশ বিভক্ত হয়ে যায় এবং সেই দুইটি দেশের মধ্যে একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া, আরেকটি হচ্ছে উত্তর কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া একটি অনুন্নত দেশ হিসেবে স্বাধীনতা অর্জন করলেও দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের একটি অর্থনৈতিক পরাশক্তি হিসাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দক্ষিণ কোরিয়া বিশ্বের একাদশতম এবং এশিয়া মহাদেশের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি বিরাজ করছে। শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, পর্যটন ইত্যাদি খাতে দক্ষিণ কোরিয়া ব্যাপক উন্নতি সাধন করেছে। দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের একটি শিল্পোন্নত দেশ এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঈর্ষণীয়। দক্ষিণ কোরিয়ার এই উন্নতি করার পেছনে অনেক কারণ রয়েছে। একটি কারণ হলো দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধরন। অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ রকম ভিন্ন কৌশল বা ধরন অনুসরণ করে দক্ষিণ কোরিয়া তার উন্নয়ন সম্পূর্ণ করেছিল। এরপরে আমরা উন্নয়নের ধরন সম্পর্কে আরো জানতে পারি যে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধরন অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। দক্ষিণ কোরিয়া শিল্প, বাণিজ্য, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছিল। তবে অন্যান্য উপাদানগুলো উপেক্ষিত থাকেনি। মূলত দক্ষিণ কোরিয়া একটি সার্বিক উন্নয়নের জন্যই এই ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়। নিম্নে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধরন সম্পর্কে বর্ণনা করা হলো। প্রথমেই আমরা লক্ষ্য করি শিল্পনীতি। দক্ষিণ কোরিয়ার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি পরিকল্পিত শিল্পনীতি। অর্থাৎ লক্ষ্য করো, দক্ষিণ কোরিয়া সরকার শিল্পায়নের জন্য একটি পরিকল্পিত শিল্পনীতি প্রণয়ন করেন। এই শিল্পনীতি ভারী শিল্প ও ইলেকট্রনিক্স শিল্পের উপর জোর দেয়। 1961 সালে পার্ক জাং-হি ক্ষমতায় আসলে ব্যাপক শিল্পায়ন হতে দেখা যায়। এই শিল্পায়নের নীতির ফলে দক্ষিণ কোরিয়া বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং একটি রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। এরপরে বৈদেশিক বাণিজ্য নীতি। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বৈদেশিক বাণিজ্য নীতি। দক্ষিণ কোরিয়ার সরকার শিল্পায়নের সাথে সাথে বৈদেশিক বাণিজ্য বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করে। বিশেষ করে রপ্তানি বাড়ানোর জন্য পার্ক সরকার স্থানীয় ভোগকে কিন্তু নিরুৎসাহিত করতে থাকে। ফলে
উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ সৃষ্টি হয়। এভাবে দক্ষিণ কোরিয়া ভোক্তার রুচি ও ভোগ প্রবণতাকে নিয়ন্ত্রণ করে রপ্তানিমুখী বাণিজ্য সম্প্রসারণ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি বাজার সৃষ্টি। আন্তর্জাতিক বাজার দক্ষিণ কোরিয়ার শিল্প কারখানা উৎপাদিত উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি করার জন্য দক্ষিণ কোরিয়া সরকার নতুন নতুন বাজার সৃষ্টি করে, বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করে, দ্রব্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করে। শিক্ষার উন্নয়ন। মূলত দক্ষিণ কোরিয়া সরকার অর্থনৈতিক উন্নয়নের আরো টেকসই ও গতিশীল করার জন্য এদেশের সার্বিক শিক্ষার উন্নয়ন নিশ্চিত করেছিল। অর্থাৎ শিক্ষার উন্নয়নের দিকে সরকার কঠোরভাবে নজরদারি শুরু করে। এর ফলস্বরূপ মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করে এবং শিক্ষানীতির ওপর দক্ষ ও যোগ্য শিক্ষিত প্রজন্মের সৃষ্টি হয়। অর্থাৎ এই শিক্ষানীতির ফলেই একটা দক্ষ ও যোগ্য প্রজন্মের সৃষ্টি হয়, যার পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার উন্নয়নকে অব্যাহত রাখে এবং নেতৃত্ব দেয়। এরপরে লক্ষ্য করো যে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ সাউথ কোরিয়া, যে অর্থনৈতিক উন্নয়নের ফলে সাউথ কোরিয়ার যে উন্নয়নের দিক তোমরা দেখতে পাচ্ছ। এখানে হাই রাইজ বিল্ডিং, সুন্দর সাজানো গোছানো একটি শহর। এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের ফলে সম্ভব হয়েছে, পরিকল্পিত নীতির ফলে কিন্তু সম্ভব হয়েছে। আমরা সাউথ কোরিয়ার জিডিপি গ্রোথ আমরা লক্ষ্য করছি। এখানে সাউথ কোরিয়ার, জাপান, ইউএস, ইউনাইটেড স্টেটস, জার্মানি, চায়না, এটা সাউথ কোরিয়ার জিডিপি গ্রোথ সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো। এরপর আমরা লক্ষ্য করি কৃষি উন্নয়ন। দক্ষিণ কোরিয়া প্রাচীনকাল থেকে কৃষিতে উন্নত ছিল। দক্ষিণ কোরিয়ার সরকার কৃষির এই উন্নয়নের ধারাকে আরো শক্তিশালী ও উন্নত করতে কৃষির উন্নয়নের নতুন পরিকল্পনা গ্রহণ করে। কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির সফল প্রয়োগ ঘটানো হয়। এর ফলে কৃষির উৎপাদন বেড়ে যায়, ফলে উদ্বৃত্ত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা হয়। এরপরে বিনিয়োগ বৃদ্ধি। দক্ষিণ কোরিয়া সরকার তার দেশের অভ্যন্তরীণ বাজার পূর্ণ প্রতিযোগিতা সৃষ্টি করে এবং এর ফলে দেশীয় আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পায়। এছাড়া দেশের মূলধন সৃষ্টি করার জন্য জনগণকে সঞ্চয় উৎসাহিত করে। এরপরে লক্ষ্য করো দক্ষ শ্রমিক নির্মাণ। দেশীয় আন্তর্জাতিক চাহিদা অনুসারে দক্ষিণ কোরিয়া সরকার দক্ষ শ্রমিক নির্মাণ পরিকল্পনা হাতে নেয়। শ্রমিকদের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়। দেশীয় চাহিদা পূরণ করে এসব দক্ষ শ্রমশক্তি কিন্তু বিদেশেও রপ্তানি করে দক্ষিণ কোরিয়া সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। প্রযুক্তির উন্নয়ন। মূলত প্রযুক্তির উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়া ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। বিশ্বের নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তির শিক্ষার উপর জোর দেওয়া হয়। আজ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া এতই উন্নত যে বিশ্বের প্রথম দেশ হিসাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক 5G চালু করে। বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাং এই প্রযুক্তির উন্নয়নেরই ফল। আমরা লক্ষ্য করছি যে অর্থনৈতিক উন্নয়ন, এর মধ্যে সবচেয়ে উপরেরটা দক্ষিণ কোরিয়ার অবস্থান। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো যে এখানে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা, ইন্ডাস্ট্রি, শিল্পায়নের কথা বলা দেখা যাচ্ছে, যে এই শিল্পায়নের ফলেই মূলত দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুর্নীতি দমন। দুর্নীতি যেন দক্ষিণ কোরিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য
কঠোর হস্তে দুর্নীতি দমনের ব্যবস্থা করা হয়। মূলত প্রেসিডেন্ট পার্কের আমল থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয় এবং এই পরিকল্পনার মাধ্যমেই দুর্নীতি দমন করা সম্ভব হয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো, যদি একটি সুশৃঙ্খল বা সুসংগঠিত সরকার ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু দুর্নীতি দমন করা সম্ভব না। প্রথমেই যেটা দরকার, সুসংগঠিত রাজনৈতিক আহ, ব্যবস্থা, অর্থাৎ একটি দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়ার আহ, জন্য, অর্থাৎ ক্ষমতার পথ হিসেবে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবে না। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে তারা রাজনীতি করবে বা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে। তো মূলত এই পরিবেশ, রাজনৈতিক পরিবেশ যদি সুষ্ঠু করা যায়, তাহলে মূলত প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। তাই দুর্নীতি দমন, যে পার্ক সরকার ছিল সেই পার্ক সরকার তখন দুর্নীতি দমন করতে সচেষ্ট হয়েছিল। এরপরে আর্থসামাজিক কাঠামো, অর্থাৎ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়ার আর্থসামাজিক কাঠামোর উন্নয়ন করা হয়। বিশেষ করে রাজধানী সিউলের সাথে দেশের সমগ্র অঞ্চলের যোগাযোগ নিশ্চিত করতে সড়ক ও রেলপথের উন্নয়ন করা হয়। যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও কিন্তু নিশ্চিত করা হয়। এরপর আমরা লক্ষ্য করি পর্যটন শিল্পের উন্নয়ন। দক্ষিণ কোরিয়া একটি উপদ্বীপ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপক। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সভ্যতার মিশ্রণ ঘটিয়ে দক্ষিণ কোরিয়া পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি করা হয় এবং যার ফলে পর্যটকরা আকৃষ্ট হতে থাকে এবং পর্যটকরা আকৃষ্ট হওয়ার ফলে এখানে বৈদেশিক মুদ্রা অনেকাংশে অর্জিত হয়। এরপরে আমরা লক্ষ্য করি যে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ সমস্ত উন্নয়ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে। তাই দক্ষিণ কোরিয়ার প্রশাসন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার অনেক পরিকল্পনা গ্রহণ করে এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে। দক্ষিণ কোরিয়া আজ রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীল এবং একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয় না। বিশ্বের সব দেশের উন্নয়নের ধরন পর্যালোচনা করলে আমরা দেখব যে তারা কোনো না কোনো একটি বা দুটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়া উন্নয়নের ধরন একটু আলাদা। দক্ষিণ কোরিয়া দেশের সামগ্রিক উন্নয়নের দিকে নজর দেয়। এছাড়া তাদের উন্নয়নের ধরন বা কৌশল ছিল সুপরিকল্পিত। এই সুপরিকল্পিত পরিকল্পনার ফলেই তারা শিল্প, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে আজ বিশ্বে তাদের অর্থনৈতিক শক্তি, অর্থনৈতিক পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে যদিও দক্ষিণ কোরিয়া প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে, তবে এটিতে প্রচুর পরিমাণে সস্তা ও নমনীয় শ্রমশক্তি ছিল। সরকার বুঝতে পেরেছিল যে কৃষি উৎপাদনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ নয় এবং তাই জাপানের সনির মতো বৃহৎ টিএনসি আকৃষ্ট করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিআই-কে উৎসাহিত করেছিল। দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলিও উচ্চ আমদানি শুল্ক দ্বারা উৎপাদিত হয়েছিল, যা পণ্যগুলোর জন্য পর্যাপ্ত বাজার নিশ্চিত করেছিল এবং আরও উৎপাদন উৎসাহিত করেছিল। সরকার নিজস্ব প্রযুক্তি এবং উচ্চহার প্রযুক্তির পণ্যগুলো বিকাশ করেছে। ফার্মগুলো চীন হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহৎ ভোক্তা বাজারের দ্বারা আকৃষ্ট হয়েছিল। এর ফলে দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষস্থানীয় পণ্য প্রযুক্তির উৎপাদন করেছে। হুন্ডাই, স্যামসাং এবং ডিইউ দক্ষিণ কোরিয়ার কয়েকটি টিএনসি। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো তোমরা স্যামসাং এবং দক্ষিণ কোরিয়ার পতাকা। এরপরে আমরা দেখব টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য বা উন্নয়ন কৌশল। আসলে টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য কি বা উন্নয়ন কৌশল কি? দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন কিছুটা স্বাতন্ত্র্য বজায় রেখে এগিয়ে চলেছে। দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য ও বা উন্নয়ন কৌশলগুলো হচ্ছে নিম্নরূপ। তোমরা লক্ষ্য করো, অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস ও ঐতিহ্য, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের যে ইতিহাস ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ তা দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দেখলে বোঝা যায়। মূলত লক্ষ্য করো, কোরিয়ান অর্থনৈতিক উন্নয়নে সে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ভূমিকা রয়েছে। যেমন কোরিয়ানদের মধ্যে কনফুসিয়াস দর্শনের ব্যাপক প্রভাব রয়েছে। কনফুসিয়াস দর্শনে আমরা
দেখতে পাই যে পারিবারিক বন্ধন সুদৃঢ়তা, শিক্ষার ওপর গুরুত্ব, ভ্রাতৃত্ববোধ, যা কোরিয়ানদের মধ্যেও দেখতে পাই। এছাড়া কোরিয়ানদের মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারীগণও ছিল অনেক, আর খ্রিস্টান ধর্ম সভ্যতা বিকাশে আধুনিকরণের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। আবার চীনের পর কোরিয়া দ্বিতীয় প্রাচীন স্বাধীন দেশ হিসাবে তার ঐতিহ্য ও উন্নয়নের জন্য তাদের আত্মপ্রত্যয় করে তোলে। এরপরে লক্ষ্য করি অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা সম্ভব হবে সে সম্পর্কে আমরা একটু লক্ষ্য করি। প্রিয় ছাত্রছাত্রীরা, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোর উন্নয়ন। এক্ষেত্রে রেল সংযোগ ও পরিবহন রোডের কাজ ব্যাপকভাবে করা হয়। এছাড়া নগরায়ন, ম্যানুফ্যাকচারিং প্রভৃতি অবকাঠামো উন্নয়নের ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে সহযোগিতা প্রকল্পের কাজ করে, যা সুফল বয়ে আনে অর্থনীতির অন্যান্য সেক্টরে। এরপরে আমরা লক্ষ্য করি ভূমি সংস্কার, অর্থাৎ ভূমি সংস্কার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পদ্ধতি হিসাবে দক্ষিণ কোরিয়ার ভূমি সংস্কারের ওপর প্রাধান্য পায়। 1948 সালে স্বাধীন হওয়ার পর মার্কিন সামরিক সরকারের অধীনে ভূমি সংস্কার করা হয়। ভূমি সংস্কারের অধীনে জাপানি ভূমি মালিকদের কাছ থেকে জমি নিয়ে কৃষকদের মধ্যে বিলি করা হয়। আবার আইনের মাধ্যমে জমিদার শ্রেণীর সৃষ্টি রোধ করা হয়, অর্থাৎ জমিদার শ্রেণীর যে সৃষ্টি সেটা আইনের মাধ্যমে রোধ করা হয়ে থাকে। তাছাড়া কৃষিক্ষেত্রে সময়ের ওপর গুরুত্ব প্রদান করা হয়, সম্পত্তির অধিকারের ওপর সাম্য প্রতিষ্ঠা হয়, ফলে কৃষি শ্রমিকরা সন্তুষ্ট থাকে। কৃষি উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন বেড়ে যায় বহু গুণে। এরপরে আমরা লক্ষ্য করি যে রপ্তানিমুখী আইন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়া 60-এর দশক হতে রপ্তানিমুখী অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলে। উচ্চ হারে শুল্ক আরোপ দ্বারা উন্নয়নশীল পণ্যের ভোগের চেয়ে রপ্তানিকে উৎসাহিত করে। সরকারি তরফ হতে রপ্তানি বৃদ্ধির জন্য এক্সপোর্ট ফার্স্ট প্রিন্সিপাল নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ রপ্তানি বৃদ্ধির জন্য শিল্প খাতে বিনিয়োগ করা হয়। উৎপাদিত অভিজাত পূর্ণ ভোগ্য পণ্যাদি দেশের বাজারে বিক্রি না করে তা বহির্বিশ্বে বাজারে বিক্রি করতে দেখা যায়। শিক্ষা ব্যবস্থার সংস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো দক্ষিণ কোরিয়ার উন্নয়নের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে কিন্তু দক্ষিণ কোরিয়ার জনগণকে আরো বেশি দক্ষ করে গড়ে তোলা হয়েছে, এবং শিল্প ক্ষেত্রে বলি বা বৈদেশিক, যেহেতু দক্ষিণ কোরিয়ার জনগণ সংখ্যা অনেক বেশি, তাই বিদেশে রপ্তানি করে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। লক্ষ্য করো যে কোরিয়ার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হয় শিক্ষা পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে। প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক, এবং পরবর্তীতে ছাত্র বাছাই করে তাদের গুণাবলী অনুসারে শিক্ষা দিয়ে উৎপাদনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে প্রচুর অর্থ ব্যয় করা হয়। ছাত্রছাত্রীরা, একটা জাতি যদি উন্নত হতে চায় তাহলে তার পেছনে সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। মূলত দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থার প্রথমে উন্নয়ন করার চেষ্টা করেন। তিনি প্রথমে প্রাথমিক শিক্ষা, পরে মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন, এবং পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা শেষে ছাত্রছাত্রী বা তাদের জনগণের যোগ্যতা বা মেধা অনুযায়ী যে যে সেক্টরে দক্ষ থাকে সেই সেক্টরে নিয়ে কাজ করে দেশের উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখছে। তাছাড়া বিভিন্ন ধরনের গবেষণার ক্ষেত্রেও দক্ষিণ কোরিয়া কিন্তু এখন ব্যাপক এগিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দেশের উন্নয়নে যাদের অবদান কিন্তু অনস্বীকার্য। মূলত এই সুপরিকল্পিত নীতির কারণে দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি। মূলত উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে দক্ষিণ কোরিয়ার উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করে। তার দৃষ্টি থাকে প্রতি বছর প্রবৃদ্ধির হার বৃদ্ধি করা, সঞ্চয় বৃদ্ধি করা। এর লক্ষ্যে সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ
আহ, সরকার বুঝতে পেরেছিল যে উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি না করলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধির হার বাড়ানো সম্ভব না। তাই সরকার উম, লক্ষ্য করলো যে উন্নত দেশগুলোর সাথে কিভাবে বাণিজ্য বৃদ্ধি করা যায়, তাদের সাথে কিভাবে বাণিজ্যের সম্পর্ক আরো বেশি জোরদার করা যায় এবং নিজের দেশীয় পণ্যের মান বাড়িয়ে পণ্যের দাম একটু কমিয়ে তাদেরকে খুব উপযুক্ত জিনিস সরবরাহ করা যায়। এইসব ক্ষেত্রে এই দিকগুলো বিবেচনা করে কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার তাদের সাথে ডিল করার ফলে দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অর্থনৈতিক দিক থেকে একটি পরাশক্তি হিসাবে আজকে বিশ্ব অর্থনীতিকে শাসন করছে। এরপরে আমরা লক্ষ্য করি কাইসং শিল্প কারখানা কমপ্লেক্স, অর্থাৎ টাইগার অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হিসাবে দুই কোরিয়ার যৌথ শিল্প প্রতিষ্ঠানকে উল্লেখ করা যেতে পারে। 1988 সালে এই যৌথ বাণিজ্য বৈধতা লাভ করে। বিশেষ করে 2003 সালে টি কোম্পানি উৎপাদনের প্রক্রিয়া কেআইসি কাইসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অগ্রগামী ধাপ হিসাবে কাজ করে। 2004 সালে $697 মিলিয়ন মূলধন তৈরি করে এবং 2005 সালে 13টি কোম্পানি এবং 2006 সালে 250টি কোম্পানি অংশগ্রহণ করে। যৌথভাবে সংগৃহীত এসব অর্থ যৌথভাবে উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা লক্ষ্য করি সরকারি পৃষ্ঠপোষকতা, অর্থাৎ কোরিয়া যুদ্ধের পর 1960 সালের পূর্ব পর্যন্ত কোরিয়াতে মূলত কোনো অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কৌশল অবলম্বন করা হয়নি। 1960 সালের পর হতেই মূলত বাণিজ্য নির্ভর শিল্পায়ন নীতি সরকার গ্রহণ করে, আর এর জন্য প্রবৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ব্রিটিশ অর্থনীতিবিদ স্যার রয় হ্যারওয়ার্ডের মতে, ইকোনমিক গ্রোথ ইজ দ্য গ্র্যান্ড অবজেক্টিভ, ইট ইজ দ্য এইম অফ ইকোনমিক পলিসি অ্যাজ এ হোল। সাথে সাথে ঘোষণা প্রদান, ব্যবস্থাপনা ইত্যাদি দিকেও দৃষ্টি রাখা হয়, অর্থাৎ সাথে সাথে ঘোষণা প্রদান, ব্যবস্থাপনা ইত্যাদি দিকেও দৃষ্টি রাখা হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় মূলত এ ধরনের কার্যক্রমকে পরিচালিত হয়, অর্থাৎ সকল প্রকার পরিবেশ সৃষ্টি ও প্রশাসনিক সহায়তা সরকার দিয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি পার্ক চ্যাং এর উন্নয়ন মডেল, অর্থাৎ পার্ক চ্যাং এর উন্নয়ন মডেল। পার্ক চ্যাং 1961 সালে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর তিনি রাজনীতির চেয়ে অর্থনীতিকে প্রাধান্য দেন এবং ব্যবসায়ীদের সাথে বোঝাপড়া করে নেন। 1961 সাল থেকে 1979 সাল পর্যন্ত সময়কালে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা দেয়। 1971 সালে তৎকালীন প্রেসিডেন্ট স্যামুয়েল আন্ডনি মডেল শীর্ষক আন্দোলন সূচনা করেন, যার ফলশ্রুতি হচ্ছে আধুনিক দক্ষিণ কোরিয়া। এই মডেলের অর্থ সহযোগিতার ভিত্তি নতুন কাজ সৃষ্টি করা। এই মডেল কোরিয়াকে একটি আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করেছে। দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই মডেলের জন্য দেশটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এরপরে আমরা লক্ষ্য করি ভারী ও রাসায়নিক শিল্পের দিক নির্দেশনা। প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে 1970 সালের দিকে কোরিয়া অগ্রগামী ভোক্তা ইলেকট্রনিক্স ও মোটরগাড়ির ন্যায় ভারী ও রাসায়নিক শিল্প কারখানার রাজস্ব বিষয়ক এবং অর্থনৈতিক কৌশল সম্পর্কে দিক নির্দেশনা দিতে আরম্ভ করে, অর্থাৎ 1980 থেকে 1990 এর দশকের দ্রুত পণ্যের উৎপাদন অব্যাহত থাকে, অর্থাৎ 1980 থেকে 1990 সালের মধ্যে দ্রুত পণ্যের উৎপাদন অব্যাহত রেখে তাদের অর্থনৈতিক কার্যক্রম দ্রুত গতিতে পরিচালনা করে। এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রী হালকা শিল্পের নিবিড় পরিচর্যা, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার অর্থনীতির উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে এটি স্বীকৃত। এই নীতি অনুসারে হালকা শিল্প প্রাথমিকভাবে নিবিড়ভাবে পরিচর্যা করা হয় এবং এর উপরই ভিত্তি করে গড়ে ওঠে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার যে হালকা শিল্প আছে প্রত্যেকটা শিল্পেরই মূলত দক্ষিণ কোরিয়ার সরকার নিবিড়ভাবে পরিচর্যা শুরু করে এবং একে
আরো সুন্দরভাবে, আরো সাবলীলভাবে আহ, উম, এর কার্যক্রম বৃদ্ধি করা হয় এবং দেশের অর্থনীতির চাকাকে আরো সক্রিয় এবং বেগবান করার জন্য হালকা শিল্পের কিন্তু নিবিড় পরিচর্যা করা হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি, প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মূলত দক্ষিণ কোরিয়ার এ উন্নতির পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটি রাষ্ট্র যখন উন্নতির উন্নতির কথা চিন্তা করে তাহলে তখন তাকে অবশ্যই প্রথমে চিন্তা করতে হবে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বা দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি না করা যায় তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব না। আজকে আজকে থেকে 10 বছর পরে কি হবে সেই চিন্তা ভাবনা করেই, আজকে থেকে 20 বছর পরে কি হতে পারে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু যে কোনো দেশের সরকার, যে কোনো দেশের পরিকল্পনাবিদরা কিন্তু পরিকল্পনা করে থাকে। ঠিক আহ দক্ষিণ কোরিয়ার এরকম দূরদর্শী সরকার কিন্তু এসেছিল এবং আজকে যার কারণে দক্ষিণ কোরিয়ার এত উন্নতি সাধন হয়েছে এবং বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। লক্ষ্য করো 1960-এর দশক হতে সরকারিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়, আর পরিকল্পনা একের পর এক সফল হওয়ার ফলে উন্নয়ন বাধাগ্রস্ত না হয়ে দ্রুততর হয়েছে। দীর্ঘমেয়াদী এ সমস্ত পরিকল্পনাতে অবকাঠামোগত পরিকল্পনা ও স্থায়ীভাবে উন্নয়নের দিকে দৃষ্টি দেওয়া হয়। 1962 সাল হতে 1966 সাল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। 1987 সাল থেকে 1981 সাল পর্যন্ত ষষ্ঠ পরিকল্পনা ছিল। রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড এ সমস্ত পরিকল্পনা সফল হতে বিশেষ ভূমিকা পালন করেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে একটি দেশের সার্বিক উন্নয়ন কিন্তু সরকারের একার পক্ষে সম্ভব না। সরকার যদি আম, সচেষ্ট হয়, সরকার যদি ন্যায়বান হয়, সরকার যদি মনে প্রাণে চায় যে আমি আমার দেশের উন্নয়ন করব, তাহলে প্রত্যেকটা অর্গানকেই, প্রত্যেকটা রাষ্ট্রের যে আহ, মূল স্তম্ভ আছে, রাষ্ট্রের যে চালিকা শক্তি আছে, রাষ্ট্রের যে আহ, বিভিন্ন শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু উন্নতি সাধন করা যায়। আর এর জন্য চাই সঠিক পরিকল্পনা। এবং এর জন্য আহ, দক্ষিণ কোরিয়া সরকারকে বিভিন্ন রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড কিন্তু তাদের উন্নয়নের পিছনে বিভিন্ন সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণে সহায়তা করেছিল। এরপরে আমরা লক্ষ্য করি, প্রিয় ছাত্রছাত্রীরা, মুদ্রা ব্যবস্থার সংস্কার, অর্থাৎ সরকার প্রচলিত মুদ্রা ব্যবস্থার সংস্কার সরকার সাধন করে। অর্থাৎ কিম ডে জাং প্রশাসন বৈদেশিক মুদ্রার তারল্যের সংকট কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। 1957 সালে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3.9 বিলিয়ন, সেখানে 1998 সালে অর্থনৈতিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $39.3 এ উন্নতি হয়েছে। এছাড়া স্বল্প মেয়াদী ঋণ ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাজার স্বল্প সময়ে অনেক স্থিতিশীল হয়ে ওঠে। লক্ষ্য করো যে যেখানে $3.9 মিলিয়ন রিজার্ভ ছিল সেখানে এক বছরে $39.9 মিলিয়ন উন্নত হয়ে যায়। এটা অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবতা যে দক্ষিণ কোরিয়া রাজনৈতিকভাবে স্থিতিশীল থেকে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড এত সুচারুভাবে পালন করেছে যে যার ফলশ্রুতিতে বৈদেশিক রিজার্ভের পরিমাণ এত দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে এবং আজকে দক্ষিণ কোরিয়া বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি লক্ষ্য করো দক্ষিণ কোরিয়ার চেয়ে কিন্তু বাংলাদেশে অনেক রিসোর্স আছে। আমি যেটা বলবো যে পিপল, জনগণ, আমাদের উর্বর জমি আছে, আমাদের হিউজ লোকবল আছে। শুধুমাত্র একটু পরিকল্পনা গ্রহণ করলেই কিন্তু আমরা বিশ্বের দরবারে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দাঁড়াতে পারবো। এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের রাজনৈতিক প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা সংকট কাটিয়ে একটা ঐক্যমতে আহ, আসা এবং যেই যেই ক্ষমতায় থাকুক না কেন প্রত্যেকটা অর্গান, সরকারের অর্গান শক্তিশালী করা। যেমন বিচার বিভাগ,
আইন বিভাগ, এই সংস্থাগুলো শক্তিশালী করা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এবং এইসব জায়গাতে দুর্নীতি রোধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান নেওয়া উচিত। প্রথমে আগে নিজেদের মধ্যে সংস্কার ঘটিয়ে পরবর্তীতে সরকারি এসব অর্গানের মধ্যে সংস্কার ঘটাতে পারলে এবং একটি প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারলে আমাদের জনগণকে আমাদের শিক্ষা ব্যবস্থার একটু পরিবর্তন নিয়ে এসে প্রযুক্তির দিক থেকে, অর্থাৎ আহ, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করে পরবর্তী পর্যায়ে যে যেখানে দক্ষ তাকে সেই ব্যবস্থায় ট্রেন্ড আপ করে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে, রুট এরিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্পের ব্যবস্থা করলে আমি মনে করি আমাদের দেশেও কিন্তু অনেক মানে অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক পরাশক্তি হতে খুব বেশি সময় লাগবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে লক্ষ্য করো যে মার্কিন সহযোগিতা। দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি প্রজাতন্ত্রের আবির্ভাব ঘটে। আর যেহেতু উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক দেশ, তাই সমাজতান্ত্রিক চেতনার বিপরীতে গণতন্ত্র তথা পুঁজিবাদকে বিশ্বের দরবারে প্রজ্বলিত করার জন্য দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে সাহায্য সহযোগিতা করে আসছে। যেমন 1946-78 সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বমোট মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ ছিল 579,39,00,000 মার্কিন ডলার। সেই সাথে জাপানও সহযোগিতা করে আসছে, ফলে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অনেকাংশে সুবিধাজনক হয়ে উঠেছে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো একটা জিনিস যে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করেছে কিছু কারণে। একটা হচ্ছে তারা পুঁজিবাদী বা গণতন্ত্রকে রিসিভ করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদগণ নিজেদের ঐক্যবদ্ধ করে রেখেছে এবং নিজেরাই উন্নয়নকে ত্বরান্বিত করার নিজেরাই চেষ্টা করছে। আমি মনে করি যে আজকে বাংলাদেশের মানুষ কোথায় যাচ্ছে? বিদেশে যাচ্ছে একবারে সেটেল হতে, আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, এশিয়ার উন্নত দেশগুলোতে যে একবারে সেটেল হয়ে পড়ছে। যারা অনেক মেধাবী, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা ডাক্তারি ভালো মানের ডাক্তার, তারা চলে যাচ্ছেন। কিন্তু আমি যেটা মনে করি, বাংলাদেশে যদি অর্থনৈতিকভাবে, বাংলাদেশে যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল হয় এবং এই সেক্টরগুলোকে যদি সঠিকভাবে ট্রেন্ড আপ করা যায়, সঠিকভাবে পরিচর্যা করা যায়, ছোট শিল্প থেকে ভারী শিল্প একটা সুপরিকল্পিতভাবে যদি ট্রেন্ড আপ করা যায়, আমি মনে করি যে তখন ওইসব দেশ থেকেই লোকজন বাংলাদেশে আসবে, বাংলাদেশে এখানে বসতি স্থাপন করার জন্য, বাংলাদেশে থাকার জন্য, বাংলাদেশে সময় কাটানোর জন্য। বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা। আমরা যদি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার না হই, আমরা যদি নিজেরা নিজেদের ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের দমাতে পারবে না এবং আমরা একটা সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হব। এরপরে আমরা লক্ষ্য করি উন্নয়ন মডেল। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো যে 1950-এর দশক হতে 1980 সালের দশকের মধ্যবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার রপ্তানির প্রতি বছর 25% করে বৃদ্ধি পায়। 2005 সালের হিসাবে এর বিশ্বব্যাপী উচ্চগতি ইন্টারনেট সার্ভিস সংস্করণে স্মৃতি, সেমিকন্ডাক্টর, ফ্ল্যাট প্যানেল স্ক্রিন এবং মোবাইল ফোন ইত্যাদি তার নেতৃত্বে গড়ে ওঠে। জাহাজ নির্মাণের দক্ষিণ কোরিয়া তার অবস্থান প্রথম, টায়ার উৎপাদনে তৃতীয়, সিনথেটিক ফাইবার উৎপাদনে চতুর্থ, গাড়ি উৎপাদনে পঞ্চম এবং স্টিল উৎপাদনে ষষ্ঠ স্থানের উন্নতি। বাণিজ্য রপ্তানিতে জিডিপির হিসাব প্রায় 12তম স্থান পায়। এরপরে আমরা লক্ষ্য করি যৌথ পর্যটন শিল্পের উন্নয়ন। দুই কোরিয়ার অর্থনৈতিক একটা বিরাট অর্থ আসে পর্যটন শিল্প হতে, আর যৌথভাবে তারা এই পর্যটন শিল্পের উন্নয়ন ও ব্যবস্থা করে থাকে। এতে করেই দুই কোরিয়ার লাভবান হয়। এরপরে আমরা লক্ষ্য করি সঞ্চয় ও বিনিয়োগের উৎসাহিতকরণ, অর্থাৎ কোরিয়ানদের ভোগ এবং সঞ্চয় প্রবণতার উন্নত দেশগুলোতে মতো
আর এসবের পেছনে আয় একটা বিরাট কারণ। সরকার ভোগ্য পণ্যের মূল্যের ওপর ভিত্তি করে বিভিন্ন কাঁচামাল ও প্রযুক্তির আমদানি বাড়িয়ে দেয়, ফলে অপচয় বা নিঃশেষকরণের স্থলে সঞ্চয় ও বিনিয়োগকে উৎসাহিত করে। আবার পাশ্চাত্য দেশগুলো যেখানে বয়স্কদের জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা করা হয়, সেখানে কোরিয়ার ক্ষেত্রে সরকার সে দায়ভারটা নেয় না, ফলে তারা ব্যক্তিগত সঞ্চয়ের দিকে অধিক ঝুঁকে পড়ে, যা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা অন্যতম কারণ। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করা। যেখানে বয়স্কদের অন্যান্য দেশের সরকাররা দায়িত্ব নেয়, কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার কিন্তু নেয় না, ফলে তারা সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে সঞ্চয় ও বিনিয়োগ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি উত্তর দক্ষিণ বিভক্তিকরণ। মূলত কোরিয়ার বিভক্তিকরণের অর্থাৎ কোরিয়া বিভক্তিও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অগ্রগতির পেছনে ভূমিকা রেখেছে, কেননা দক্ষিণ কোরিয়া প্রায় উত্তর কোরিয়ায় হস্তক্ষেপের ভয়ভীত থাকে। এজন্য সামরিক খাত থেকে আরম্ভ করে অন্যান্য দিকে উন্নয়নের জন্য সার্বিক চেষ্টা করে। উত্তর কোরিয়ার বিপরীতে পুঁজিবাদ আদর্শের প্রতি সাধারণ জনগণ আকৃষ্ট করার জন্য দক্ষিণ কোরিয়ার জাতি গঠন ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে ব্যস্ত। সুইডিশ সাংবাদিক হ্যাকান হেডবার্জ এর মতে 1968 সাল পর্যন্ত প্রতিযোগিতায় উত্তর কোরিয়া এগিয়ে ছিল, কিন্তু 1969 সাল হতে দক্ষিণ কোরিয়া অগ্রসর হতে থাকে এবং এখন উন্নতির চরম শিখরে উঠে গেছে। এরপরে আমরা লক্ষ্য করি সাম্য ও সমতার অর্থনীতি। অর্থাৎ কোরিয়াদের মধ্যে মানসিকতার সমজাতীয় বিদ্যমান থাকায় তারা সাম্য ও সমতার নীতিতে প্রতিষ্ঠিত। যুদ্ধে সবার সমান ক্ষয়ক্ষতি যেমন বয়ে আনে, সেভাবে সাম্যের ভিত্তিতেই তারা আবার উন্নয়নের চেষ্টা করে। এ কারণে সরকারিভাবেই শিক্ষা, ভূমি সংস্কার প্রভৃতিতে সাম্য দেখা দেয়। তাছাড়া পারিবারিক কাঠামো এবং সামাজিক সচেতনতাও এই সাম্য প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করেন। এরপরে আমরা লক্ষ্য করি যে উপার্জনে নিরপেক্ষ ও সুষম বন্টন। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উপার্জনের ক্ষেত্রে নিরপেক্ষ ও সুষম বন্টন নীতি উল্লেখযোগ্য। আর এটি গণতন্ত্রের অন্যতম শর্ত। অর্থাৎ গণতন্ত্রের যে সমস্ত ইন্ডিকেটর থাকা দরকার, সে সকল ইন্ডিকেটর কিন্তু দক্ষিণ কোরিয়াতে আছে, এবং মূলত এই কারণেই দক্ষিণ কোরিয়ার উন্নয়নের অন্যতম কারণ হিসেবে পরিগণিত করা যায়। অর্থাৎ উপার্জনে নিরপেক্ষ সুষম বন্টন দক্ষিণ কোরিয়ার সরকার নিশ্চিত করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি টেকনিক্যাল দিককে প্রাধান্য। অর্থাৎ 2005 সালের হিসাব অনুযায়ী কোরিয়া বিশ্বব্যাপী উচ্চতর ইন্টারনেট সার্ভিস, মোবাইল ফোন, জাহাজ শিল্প, টায়ার উৎপাদনে, সিনথেটিক ফাইবার, স্টিল শিল্প ইত্যাদিতে কোরিয়া এগিয়ে, কেননা কোরিয়ার টেকনিক্যাল দিককে অনেক আগে থেকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ কোরিয়া সরকার চিন্তা করেছিল যে একটি জাতি উন্নয়নের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টেকনিক্যাল দিক বা প্রযুক্তিগত দিক। তো এইসব দিকে যদি একটি জাতিকে উন্নত না করা যায় বা সামনের দিকে এগিয়ে না নিয়ে যাওয়া যায়, তাহলে সেই জাতি মুখ থুবড়ে পড়বে। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এখনকার যুগে বলা হয় যে যার প্রযুক্তি শিক্ষা নেই সেই হচ্ছে মূর্খ। অর্থাৎ অক্ষর জ্ঞানীর লোককে মূর্খ বলে না, যার প্রযুক্তি শিক্ষা নেই তাকেই এখন মূর্খ হিসেবে গণ্য করে। দক্ষিণ কোরিয়া সরকার প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসাবে এই টেকনিক্যাল বা প্রযুক্তিগত দিক কে কাজে লাগাতে পারলে মূলত বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে। আজকে দক্ষিণ কোরিয়া সেই ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং নিজের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করছে এবং সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। এরপরে শিল্প কারখানাকে পৃষ্ঠপোষকতা। মূলত দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শিল্প কারখানাকে পৃষ্ঠপোষকতা। আর সরকারিভাবে কতিপয় নির্দিষ্ট শিল্প কারখানাকে পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়, যার ফলে মাথাপিছু আয় বেড়ে যায় বহু পরিমাণে। অর্থাৎ শিল্প কারখানাকে সরকারি পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে মূল উৎপাদন বৃদ্ধি করার
কার্যক্রম কিন্তু সরকার গ্রহণ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি ঋণ নির্ভর শিল্পের সম্প্রসারণ, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ঋণ নির্ভর শিল্পের কারখানাগুলোর সম্প্রসারণের দিকে অধিকতর গুরুত্ব আরোপ করে। অর্থাৎ সরকার ঋণ দিয়ে শিল্প কলকারখানা স্থাপনের ব্যাপারে জনগণকে উৎসাহিত করে এবং জনগণ যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে, সমৃদ্ধ হতে পারে সেই ব্যবস্থা করে। এবং শিল্প কলকারখানা স্থাপন হলে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয় এবং অনেকে যারা প্রযুক্তিগত দিক থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা কিন্তু সুন্দরভাবে এই শিল্প কলকারখানাতে তাদের কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন করতে সক্ষম হয় এবং দেশের উন্নয়নে সামগ্রিকভাবে ভূমিকা রাখতে পারে। এরপরে আমরা লক্ষ্য করি অর্থনৈতিক ইনস্টিটিউটগুলোকে শক্তিশালীকরণ, অর্থাৎ সরকারের অর্থনৈতিক ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করে এবং নমনীয় অর্থনৈতিক পরিকল্পনার সাথে পরিচয় করে দেয়। অর্থাৎ জনগণকে অর্থনৈতিক ইনস্টিটিউটকে সালে অর্থনৈতিক ইনস্টিটিউটগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় এবং অর্থনীতিকে আরো শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, অর্থাৎ সরকার অর্থনৈতিক ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কোরিয়ায় গণতন্ত্র ৮০-র দশক হতে প্রাতিষ্ঠানিক রূপ পায়, যা অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। ১৯৮৭ সালে ২৯শে জুন প্রেসিডেন্ট রোর গণতন্ত্রের ঘোষণা আমরা এ ধরনের চিত্রই দেখতে পাই। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম দিক হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আর দক্ষিণ কোরিয়ার সরকার বা দক্ষিণ কোরিয়ার জনগণ এটাই বুঝতে পেরেছিলেন যে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া হয় তাহলে সেখানে সার্বিক উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন সম্ভবপর নয়। তাই দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের রূপ দেওয়ার ফলে আজকে দক্ষিণ কোরিয়া বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা লক্ষ্য করি রাজনৈতিক আধুনিকীকরণ। দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতি বলার অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক আধুনিকীকরণ। অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকায়ন পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ একটি আরেকটির পরিপূরক। কোরিয়াতে আমরা তাই দেখতে পাই, সেখানে রাজনৈতিক আধুনিকায়নের অর্থনৈতিক গতিও অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। মূলত প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো যে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন কোনো একক বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এখানে দেশীয় বিষয় যেমন কাজ করেছে তেমন কাজ করেছে আন্তর্জাতিক পরিবেশ ও পরিস্থিতি। মূলত দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি ছিল হচ্ছে সে দেশের রাজনীতি বা রাজনৈতিক স্থিতিশীলতা এবং সেই দেশের সরকারের একটি সুদীর্ঘ পরিকল্পনা ও নীতিমালা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার জন্য, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দক্ষিণ কোরিয়া কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রতিষ্ঠা করেছেন এবং শিল্প কলকারখানা বা লক্ষ্য করেছিলেন যে এখানে শিল্পায়িত শিল্পায়নের দিকে সমৃদ্ধশালী না হতে পারলে আমাদের এই দেশ কিন্তু সমৃদ্ধ হতে পারবে না। এইভাবে মূলত দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতিতে রূপায়ণ করতে সক্ষম হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মূলত এই পর্যন্তই ক্লাস ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতে থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।